জিন শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে আয়ুকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুড়ল ভীষণ। লিসা যেমন তার মেয়ে, আয়ু তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের তো মন পুড়বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে আয়ুর মাথায় হাত বুলিয়ে জিন মৃদু স্বরে বলল, কেন তেকে মারতে গেলি মা? জানিস তো জাঙ্কুক কেমন। তোর ইচ্ছে পূরণ করার সাধ্য যে আমার নেই, কারণ জাঙ্কুক নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। আয়ু নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না সে। তার কষ্ট কে বুঝবে? তার তো তের সাথে কোনো শত্রুতা নেই। এত বাজে কথা সে কখনো কাউকে বলেনি, অপরিচিত কাউকে কখনো মারেনি। কিন্তু তের সাথে কিভাবে যেন এমন করলো সে। তার যে জাঙ্কুক ভাইয়ের পাশে কাউকে সহ্যই হয় না, সে কি করবে? জিন দীর্ঘশ্বাস ফেলে আয়ুকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই আয়ুর মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। নামজুন আয়ুর উপর ভীষণ বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রীর বোনের মেয়ে এসে মেরে দিচ্ছে তাকে। তিনি নিজের কাছে ভীষণ অনুতপ্ত হয়। তেকে ভালো রাখতে পারছেন না তিনি, তবে জাঙ্কুকের আজকের ব্যবহারে বেশ খুশি হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে নামজন চারপাশে চোখ বুলায়। ছোটোখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে? বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রাগ করার কথা জাঙ্কুকের উপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে, মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো আর হবে না। সবাই সবার মতো চলে গেলেও লিসা দ্রুত তের ঘরে আসে। তে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, দরজায় শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। লিসাকে দেখে চোখের পানি মুছে নেয়। লিসা তের সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে তে? আয়ু আপু তোমাকে সত্যি মেরেছে? তে মাথা নিচু করে বলল, আসলে আয়ুর আপুর দোষ নেই, সে তোমার ভাইয়াকে পছন্দ করে, আর এজন্য আমাকে তোমার ভাইয়ার পাশে আয়ু আপু মেনে নিতে পারে না, এর জন্যই রেগে গিয়ে একটা চড় মেরেছে। বাদ দাও না লিসা আপু। লিসা অবাক হয় তেকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন? আগে যখন তার ভাই তাকে মারতো তখন তে বলেছিল আসলে জোর করে বিয়ে দেওয়ায় তার ভাই রেগে তাকে মারে, তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন এই আয়ু আপুর মার খেয়েও বলছে আয়ু আপু জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করে বলে রেগে মেরেছে, আয়ু আপুর নাকি কোনো দোষ নেই। বিস্ময় কণ্ঠে লিসা তখন বলল, তুমি এমন কেন তে? তের মন খারাপ হয়। জাঙ্কুকের মা তাকে ভুল বুঝেছে, তখন তার কথা শুনেই বুঝেছে। জাঙ্কুকের মা জিন ভেবেছে তে জাঙ্কুককে সব বলেছে, কিন্তু তে একটুও চায়নি এ ব্যাপার জাঙ্কুক জানুক। এরপর তে লিসার দুহাত ধরে বলল, আপু আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইয়াকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, অনেক চেষ্টা করেও পারলাম না। আমি সরি আপু, তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটাই কেমন নষ্ট হয়ে গেল, সরি। লিসা কপাল চাপড়ে বলল, আরে বোকা মেয়ে, আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইয়াকে বলেছে এসব তো বলিনি। তে বোকা চোখে তাকিয়ে বলল, কেন? লিসা মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। তে লিসাকে সব কিছু সুন্দরভাবে বলে। লিসা সবচেয়ে বেশি অবাক হয় আয়ু জাঙ্কুককে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি আয়ু জাঙ্কুককে পছন্দ করে। তে লিসাকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? লিসা মাথা নেড়ে বলল, যেতে চাইলেও আম্মু যেতে দেবে না, চিন্তা করো না। তে মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে, বাসার সুস্থ পরিবেশটা কেমন উলট পালট হয়ে গেল তার জন্য। শুক্রবার জুম্মার নামাজ শেষে নামজন বাড়িতে প্রবেশ করে। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবি পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝে জাঙ্কুক আর সুগার ফেরে। জাঙ্কুক কোনো দিকে তাকায় না, গট গট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। নামজন শান্ত চোখে দেখলেন ছেলের চলে যাওয়া। অন্যান্য দিনগুলোয় নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন জাঙ্কুককে ডাকলেও যে শুনবে না তা নামজন খুব ভালোভাবেই জানে, তাই চুপ থাকলো। জিন ঝাপসা চোখে ছেলে চলে যাওয়া দেখলো। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে? জিন তার বোন আর আয়ুকে এক প্রকার জোর করেই রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না, কি করে মানবেন তিনি?
জিন খাবার টেবিলে আসতে আয়ু আর তার মাকে অনেক জোর করেছিল, কিন্তু তারা আসেনি। আয়ুর কাজে তার মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপও হচ্ছে। আজ আরও আত্মীয় স্বজন আসলে আয়ুর মন একটু একটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পায় আয়ুর মা। কিন্তু জিন তখন ভাবে, আমার ছেলেকে নিয়ে আমি করবোটা কি? সে যে কারো কথাই শোনে না। কখন খাবে এই ছেলেটা? রাতে খাবে? তাও জানি না। দীর্ঘশ্বাস ফেলে জিন তার ঘরের দিকে চলে যায়। সুগা বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামির চলে যাওয়াও দেখলো। আজ সকালের ঘটনার পর জাঙ্কুক এখানে বসে খাবে, এটা তো ভাবাই বিলাসিতা। তবে কিছু একটা তো করতেই হবে। কিছু একটা ভেবে সুগা মুচকি হাসলো। তের ঘরের দিকে পা চালালো। ভিড়ানো দরজায় নক করে বলল, তে ভেতরে আছো? তে ঘর থেকে বের হচ্ছিল। সুগার ডাকে ভিড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। সুগাকে ঘরের ভিতরে যেতে হলো না। সুগা গলা ঝেড়ে বলল, জাঙ্কুকে ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? তে চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটলো, মাথা ব্যথা করা স্বাভাবিকই তো। তে সুগার দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া। উনি কোথায়? সুগা মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে সুগা বলল, ওর ঘরেই আছে। দেখো তো কি অবস্থা, সকালে খায়নি, এখনো খেতে চাইছে না, এর জন্য হয়তো, বুঝলে? তে অস্থির কণ্ঠে বলল, আচ্ছা ভাইয়া, আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্না করে গেল। ডাইনিংয়ে দেখলো কেউ নেই, টেবিলে খাবার সাজিয়ে রাখা। তে হয়তো বুঝলো, অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে জাঙ্কুকের জন্য এক মগ কফি করে আনে। সুগা মিটিমিটি হাসছে আর ভাবছে, বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। তে সিঁড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে তার। ভাবলো সে না যাক, সুগা ভাইয়া তো আছে, সুগা গিয়ে কফিটা দিয়ে আসুক। এই ভেবে পিছিয়ে আসে তে সুগার সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আপনার ভাইকে এই কফিটা দিয়ে আসুন না। সুগা সোফায় বসে ফোন স্ক্রল করছিল। তের কথায় চোখ তুলে তাকায়, সোজা হয়ে বসে বলো, কিছু বললে তে? তে কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বললেন যে। সুগা মৃদু হেসে বলল, তুমি যাও না তে, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে পড়ে সুগা। তে অসহায় চোখে তাকায় সুগার দিকে আর ভাবে, এখন কি তাহলে আমাকেই যেতে হবে? নিরুপায় হয়ে তে নিজেই এগিয়ে গেল। তে জাঙ্কুকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে চারপাশে চোখ বুলায়। জাঙ্কুকে ঘরে না দেখে ভ্রু কুচকালো, নেই তো এখানে। ঘরের ভেতর প্রবেশ করলে জাঙ্কুক ব্যালকনি থেকে তার ঘরে এসে তেকে দেখে ভ্রু কুচকে তাকায়। তে জাঙ্কুককে দেখে হাঁ করে চেয়ে আছে। জাঙ্কুকের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট পরিহিত জাঙ্কুককে দেখে তে অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি তে কখনো। একদম অন্যরকম লাগছে জাঙ্কুককে আজ। তের মনে হলো এই জাঙ্কুক নতুন কোনো জাঙ্কুক। শুভ্র কাপড়ে মোড়া জাঙ্কুককে তের কাছে এক নির্মল পুরুষ মনে হলো, যে খুব শান্ত সুদর্শন এক পুরুষ। তে মনে মনে বলল, সুদর্শন শুভ্র পুরুষ। জাঙ্কুক তের সামনে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, কি হয়েছে, কিছু বলবে? জাঙ্কুকের কথায় তের ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়, চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। জাঙ্কুক তের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভ্রু কুচকালো। আবারও বলল, কি চাই? তে ঢোক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় জাঙ্কুকের দিকে। মিনমিন করে বলে, আপনার আপনার কফি। জাঙ্কুক তের দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এনে? ভ্রু কুচকে বলে, কেন এনেছ? তে ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এর জন্য এনেছি, নিন খেয়ে নিন, একদম সেরে যাবে। জাঙ্কুক মনে করার চেষ্টা করলো তার আবার কখন মাথা ব্যথা করলো, আর সে কফি আনতে বললই বা কবে। কিন্তু মনে করতে পারলো না। ভ্রুকুচকে বলল, তোমাকে কে বলেছে আমার মাথা ব্যথা? তে ফটাফট উত্তর দেয়, কেন, সুগা ভাইয়াই তো বলল। জাঙ্কুকের কোচকানো কপাল টান টান হলো এবার। তেকে সুগার এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে তের হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করলো, দুপুরে খেয়েছো? তে অবাক হলো জাঙ্কুকের ব্যবহারে। জাঙ্কুক এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতেই সময় পার করে। ভাবনা রেখে মৃদু স্বরেতে বলল, খাইনি, আপনি খাবেন না?
জাঙ্কুক কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে তেয়ের দিকে তাকায়। তেয়ের থেকে এমন কথা হয়তো জাঙ্কুক আশা করেনি। এগিয়ে এসে বলল, না, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখলো জাঙ্কুক। ঘড়ির কাঁটা 2:30 ঘর পেরিয়েছে। জাঙ্কুক বিরক্ত হলো। তেয়ের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলল, না খেয়ে থাকার বুদ্ধি করেছো? এমনিতেই তো শরীরে কিছু নেই তোমার। তে রেগে যায়। তাকে কি অপমান করলো আবার এই লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভেতরে একটা কুদর্শন। তে রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? জাঙ্কুক তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে তেয়ের দিকে। দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা, ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো জাঙ্কুক। মনে মনে কিছু একটা বলল, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। তে বুঝলো না জাঙ্কুক এমন করছে কেন। জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলল, দেখাও তবে। তে ভ্রুকুচকে বলল, কি দেখাবো? জাঙ্কুক আবারও তের একদম সামনে দাঁড়িয়ে তের মুখের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলল, তোমার শরীরে যা যা আছে দেখাও আমাকে। তে থতমত খেয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দৃষ্টি দেখে বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। তে দ্রুত চোখ নামে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে জাঙ্কুককে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টো পাল্টো অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলল, আমি বলতে চেয়েছি আমি অতটাও চিকন না। জাঙ্কুক বুকে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, সেটাই তো বলছি, দেখাও তোমার শরীরে কি কি আছে। তে মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতেই সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণ সেটা মনে না পড়লেও এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরো যুক্ত করেছে লোকটা। তে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। জাঙ্কুক তে নত হওয়া মুখের দিকে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলল, তুমি খুবই ছোট্ট পিচ্ছি একটা মেয়ে। ইউ আর আ ভ্যারি লিটল গার্ল। তের মনে হলো জাঙ্কুক কথাটা রসিকতার ছলে হেসে বলল। তরাপ করে মাথা তুলে তাকাইতে, কিন্তু জাঙ্কুককে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হলো। তবে অবাক হলো না। তারই মনের ভুল ভেবে নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছা করলো। জাঙ্কুক তেয়ের দিকে চেয়ে ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। কাজলকে বল 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। তে বোকা চোখে জাঙ্কুকের দিকে চেয়ে বলল, কাকে ভাত আনতে বলেন? আপনি রুমে খাবেন? জাঙ্কুক ফোন স্ক্রল করতে করতে বলল, না। তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। জাঙ্কুকের কথা শুনে তে অবাক হয়ে গেল আর ভাবল, আমি আসলাম এই লোকটাকে নিতে, আর এই লোকটাই উল্টায় আমাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। তে অবাক হয়ে বলল, আমি এখানে খাবো না, আপনি নিচে চলুন। জাঙ্কুক ভ্রু কুচকে চেয়ে আছে তেয়ের দিকে। তে আমতা আমতা করে বলল, কেউ খায়নি, আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে থাকবেন? জাঙ্কুক অবাক হয়ে তাকায় তেয়ের দিকে। তে জাঙ্কুককে চুপ থাকতে দেখে বলে, আপনার মা খায়নি বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই বসে আছে। আর আপনার খালামণি আয়ু। জাঙ্কুক ধমক দেয় আর বলে, একদম চুপ। জাঙ্কুকের ধমক খেয়ে তে ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে আছে। তেকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক অদ্ভুত চোখে তেকে বলে, এমন করছো কেন? কাজল হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিল। জাঙ্কুক গম্ভীর গলায় বলল, রেখে যাও এখানে। তে কাজলকে ভেতরে আসার সুযোগই দিল না। তার আগে ধূপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে কাজলের হাত থেকে প্লেটটা নিজের ডান হাতে নিয়ে কাজলের হাত বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক পেছন থেকে রেগে বলে, এই মেয়ে কোথায় যাচ্ছ? তে শুনল না। এই ঘাটটারা লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলেছিল তার বাবা মা কেউ খায়নি, তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক এই লোকটা। জাঙ্কুক পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে পেছন থেকে ডান হাতে তের পেট চেপে ধরে। তের পা থেমে যায়। জাঙ্কুক কাজলকে বলে, কাজল প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। জাঙ্কুকের কথা অনুযায়ী কাজল তের হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। তেও ছেড়ে দেয় বিনা বাক্যে। জাঙ্কুক পেটের বা পাশে খামচে ধরে তের। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। কাজল সামনে দাঁড়িয়ে গেলে জাঙ্কুক গম্ভীর গলায় বলে, অবাধ্য হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব।
তে তার দু হাতে জাঙ্কুকের হাত ছাড়ানোর চেষ্টা করে, থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। জাঙ্কুক তেকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। তে মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, তুমি খুবই ভালো একটা মেয়ে, জানো তুমি? তে ঝট করে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে তে চোখ নামিয়ে নেয় লজ্জায়। ওড়নার ফাঁকা দিয়ে ছোট্ট ছোট্ট চুলগুলো বেরিয়ে আসে। তা জাঙ্কুক দু হাত পেছন দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনে তের আবারও রাগ হয়। মাথা খানিক নিচু তার। এটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। জাঙ্কুকের হাতে এখনো তার ওড়নার ফাঁকের ভেতর মাথায়। তে তার দু হাত তুলে জাঙ্কুকের দু হাতে শক্তি খাটিয়ে খামচি দেয়। জাঙ্কুক তবদা খেয়ে যায়। বেচারা এরকম কিছু আশাই করেনি। দ্রুত তার দু হাত সরিয়ে নেয় তের মাথা থেকে। তেকে আর পায়কে জাঙ্কুকের দিকে তাকালোই না আর। ছাড়া পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে বলে, খবিস লোক। জাঙ্কুক গম্ভীর মুখে তার দু হাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠে দিয়েছে মেয়েটা। জাঙ্কুক মাথা তুলে তের দিকে তাকায়। বিড়বিড় করে বলে, স্টুপিড বাদর। বড় বড় পা ফেলে আরেক পা এগিয়ে গিয়ে তেকে টেনে ধরে। তে চেঁচিয়ে উঠতে চায়। জাঙ্কুক ডান হাতে তের মুখ চেপে ধরে। বা হাতে তের কোমর চেপে খানিকটা উঁচু করে তার ঘরে নিয়ে যায়। তের চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আর শেষ। জাঙ্কুক তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়। তেকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে তে জাঙ্কুকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে, উফ, ছাড়ুন আমায়। জাঙ্কুক তেকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে, রেগেছ কেন? তে নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার আগের খবর নিচ্ছে। তে অবাক নয়নে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক শান্ত চোখে তের দিকে চেয়ে আছে। তে জিভ দিয়ে ঠোঁট বেঁচে। জাঙ্কুক বা হাতে তেকে তার সাথে চেপে ডান হাতে পেছনে নিয়ে তের জামার চেন এক টানে খুলে দেয়। তে ঝাঁকে দিয়ে ওঠে। কাঁপা কণ্ঠে বলে, এই কি 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 করছেন কি? জাঙ্কুক তের মুখপানে চেয়ে মৃদু স্বরে বলে, তোমার শরীর চেক করছি, দেখি তো তোমার শরীরে কি কি আছে। তে ভীত কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আর খামচি দিব না। জাঙ্কুক তের ভীত মুখের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, ভয় পাচ্ছ কেন? তে চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। জাঙ্কুক তের জামার মাঝে হাত গলিয়ে দেয়। তের শরীর অবশ হয়ে আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়। জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। জাঙ্কুক আগলে নেয় তেকে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। তের ঘাড়ের নিচে পিঠের উপরি অংশে ডান সাইডে দু আঙ্গুলের আলতো স্পর্শ করে। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো তের দিকে আর চোখে চেয়ে মোহনীয় গলায় বলে, তোমার এখানে একটা বাদামি তিল আছে তে। তের পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল আছে? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। জাঙ্কুক আবারও একই সুরে বলে, আমি তোমার এই তিল খেতে চাইতে। তে শরীর ঝিমিয়ে আসে। জাঙ্কুকের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর যেন লজ্জায় নুয়ে পড়ে। দু হাতে ঠেলে জাঙ্কুকে সরাতে চায়। কাঁপা কাঁপা গলায় বলে, আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমাকে। জাঙ্কুক তের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, আমি নিজেও খুবই ক্ষুধার্ত, আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে তে। থেমে যায় জাঙ্কুক। তের অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভ্রু কুঁচকে তাকায় তের দিকে। জামার চেন আবারও লাগিয়ে দেয়। তেকে ছেড়ে দু হাতের আগলে তের ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? তে ঢোক গিলে চোখ বুজে আছে সে। জাঙ্কুক তের শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে তেকে ছেড়ে দাঁড়ায়। তে পড়ে যেতে নিলেই জাঙ্কুক দ্রুত তেকে দু হাতে আগলে নেয়। চিন্তিত কণ্ঠে বলে, কি হলো, তোমার কি আবারও শ্বাসকষ্ট হচ্ছে? তে চোখ বুজে মিনমিন করে বলল, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। জাঙ্কুক তবদা খেয়ে চেয়ে থাকে তের দিকে। এই স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্যই এসেছে এখানে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে জাঙ্কুক। মৃদু স্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স।
এরপর তেকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে তেকে ছেড়ে দেয়। তে ছাড়া পেয়ে লম্বা শ্বাস নেয়। জাঙ্কুকের পাশ কাটিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। জাঙ্কুক উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে তের দিকে চেয়ে আছে। তে ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরেই দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনো কাঁপছে। কথা বলবে কি করে? লজ্জা পেয়ে তো মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। দরজাও খুলতে পারছে না, বারবার শুকনো ঢোক গিলছে। জাঙ্কুক নিজেই এগিয়ে এসে তের পিঠ ঘেঁষে দাঁড়ায়, হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে চায়, জাঙ্কুক তো সরে না। তের দৃষ্টি এলোমেলো। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তেকে পরখ করছে। তে এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন না। জাঙ্কুক নিরেট কণ্ঠে বলল, স্টুপিড, এইসব কাঁপাকাঁপি থামানোর মেডিসিন নিয়ে কাঁপাকাঁপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো কিন্তু। তীর কান্না পাচ্ছে। কি করলো সে? জাঙ্কুক তীর কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়, মৃদু স্বরে বলে, যাও এবার। কথাটা বলে তীর থেকে সরে দাঁড়ায়। তীর সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। জাঙ্কুক পেছন থেকে ধমক দিয়ে বলে, পড়ে গেলে থাপ্পড় খাবে, সাবধানে যাও। কথাটা বলে জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে। এরপর গট গট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে তেকে ধীরে ধীরে নামতে দেখলো। জাঙ্কুক তের পিছু পিছু নামতে থাকে। জিন, নামজুন আর সুগাকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিল। তের পিছু পিছু জাঙ্কুককে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। নামজুনও খানিকটা অবাক হয়। সুগা মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই তে তো বহুত কাজের মেয়ে। তে ডাইনিংয়ে এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলেই জাঙ্কুক গম্ভীর গলায় বলে, রাগিও না আমায় পিচ্ছি। তের পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলেও আসলো। নামজুন তেকে ডাকলো, তে মা এখানে এসো। তে মা এখানে এসো। খাবে কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় তে আর তার ঘরের দিকে যেতে পারলো না। ধীরে ধীরে এগিয়ে আসলো। সামনে বসা সুগা হেসে তার পাশের চেয়ার দেখিয়ে তেকে বলল, তে আমার পাশে এখানে এসে বসো। জাঙ্কুক চোখের পলকে সুগার পাশে এসে দাঁড়ালো। সুগা তার প্লেটের দিকে তাকে মিটিমিটি হাসছে। হঠাৎই জাঙ্কুক সুগার প্লেটে পানি ঢেলে দিল আর সুগাকে ইশারা করে সেখান থেকে যেতে বলল। সুগা হা হয়ে যায় জাঙ্কুকের এমন কাণ্ডে। মাত্র তো মুখে ভাত নিল, আর দুইবার মুখে নিলেই ভাতটা শেষ হয়ে যেত, কিন্তু কি আর করার। এদিকে জাঙ্কুকের কাণ্ডে জিন আর নামজন অবাক হলো, তবে তারা কিছুই বলল না। সুগা পানি খেয়ে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, বুক বেশি পুড়লে একটু ছ্যাঁক দিয়ে আয়, আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শেয়ালকে ঘেঁষতে দিব না, যা, পাক্কা প্রমিস। জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, তুই তো নিজেই একটা শেয়াল। সুগা আসমান থেকে পড়ার ভান করে বলল, আস্তাগফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাঁধলো না বন্ধু? জাঙ্কুক বিরক্ত কণ্ঠে বলল, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেলেও ওর জন্য শেয়ালে থাকবি, এখন দূর হয় এখান থেকে। সুগা এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে, কখন বুঝলই না। তার মামা মামির দিকে তাকিয়ে মেয়েকি হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য কেমন পাগল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে সুগা বলল, বলছি ফুল কি বসতে দিয়েছিল? মানে? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? জাঙ্কুক দাঁতের দাঁত চেপে গলা নামিয়ে বলল, ফালতু কথা বলা বন্ধ কর আর যা এখান থেকে, আমি মায়ের জন্য এসেছি। সুগা হাত টেনে বলল, সে তুই মামির জন্য আয়, নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো, চালিয়ে যা বন্ধু। বলে যেতে যেতে আবারও বলল, তে আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে, তুমি ভালোভাবে সেজে গুজে বসে থাকবে কেমন? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে সুগার দিকে চেয়ে আছে। সুগা মিটিমিটি হাসছে। জিনের দিকে তাকিয়ে সুগা বলল, মামি তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে কয়েকদিন, দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। জাঙ্কুকের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইগুলোর প্রশংসা তো তের প্রাপ্য, তাই না ভাই? জাঙ্কুক রেগে ডান হাতে সুগার কলার চেপে ধরল। জিন আর নামজন অবাক হয়ে দেখছে জাঙ্কুক আর সুগাকে।
নামজুন অবাক হয়ে জাঙ্কুককে বলল, কি হয়েছে কি তোমাদের? বাবার কথায় জাঙ্কুক সুগার কলার ছেড়ে দেয়, বিরক্তি নিঃশ্বাস ফেলে, চোখ ঘুরিয়ে তেয়ের দিকে তাকালো। তেয়ে তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে তেয়ের পাশের চেয়ার টেনে বসলো। জাঙ্কুক দুহাতের পাঞ্জাবির হাতা কোণেই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলল, মা খাবার দাও। জিনের মুখে হাসি ফুটে উঠল। জাঙ্কুক তেকে পর পর খাবার বেড়ে দেয়। নামজুনের খাওয়া শেষ। তিনি জাঙ্কুকের সাথে লিসার বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে গেল। জিন খাবার বেড়ে নিয়ে কাজলকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যায়। তারা তো এখানে আসছে না, কি আর করার। তে জাঙ্কুকের পাশে বসে উসখুস করছে। সেই সময় জাঙ্কুক তার সাথে যা যা করেছে কথাটা সে ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। জাঙ্কুক খাওয়ার মাঝে গলা নামিয়ে বলল, এসব কাঁপাকাঁপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি কোলে বসাবো স্টুপিড। কথাটা বলে জাঙ্কুক বা হাতে থেকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। তে মৃদু চেঁচিয়ে ওঠে। সুগা সোফায় বসে ফোনে ব্যস্ত। তে জাঙ্কুককে উপর থেকে দেখা গেলেও জাঙ্কুকের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও সুগা মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি, চলে যাচ্ছে এখান থেকে। কথাটা বলে সুগা তার ঘরের দিকে চলে যায়। এদিকে তে শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণে বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। তে রেগে বলে, ছাড়ুন বলছি, দেখবে সবাই। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, ছাড়বো না, দেখলে দেখুক, আমার লজ্জা করে না। তে রেগে এটো হাত দিয়ে জাঙ্কুকের পেটের কাছে খামচে ধরে। জাঙ্কুক খাবার মুখে নিয়ে ভ্রু কুচকে তাকায় তের হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তে। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে তের দিকে তাকায়। তে লজ্জা রেখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রেখে বলে, ছাড়বেন আমাকে? আমি খেতে পারছি না কিন্তু। অসভ্য লোক। জাঙ্কুক ভ্রু কুচকে ভাবলেশীনভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, কোলে নিচ্ছি, ওয়েট। তে চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, এই না, আমি খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধহয়। তেকে ছেড়ে বা হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে বলো, লিটল গার্ল। সুগা লিসাকে দেখে দাঁড়িয়ে যায় আর বলে, ওদিকে কই যাস? লিসা সুগার কথার উত্তর দেয়, তের সাথে খাবো বলে যাচ্ছি। কেন, কি সমস্যা? সুগা ভারাক্রান্ত মুখ নিয়ে লিসার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যি আমার খুব মায়া হয় রে বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই জেহপের এক্সদের কথা জানতেই পারলি না। লিসা চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যি জেহপ ভাইয়ের এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো ভাইয়া? সুগার পেট ফেটে হাসি আসছে। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর বোন, প্রমাণ সহ দিচ্ছি। লিসার আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। সুগা হাসতে হাসতে জেহপের নাম্বারে টাইপ করে বলল, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো। আমার গিফট তুই রেডি কর।